তাহলে আমরা গত ক্লাসে যখন শুরু করেছিলাম, যে অংশটাই শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া আছে চ্যানেল কাকে বলে। এটা আমরা আসলে যখন ফিজিক্যালি ক্লাস করেছিলাম ছুটিতে, ওই প্যান্ডেমিক আগে, তখনই আমরা এটা ক্লাসে ডিসকাস করছিলাম যে কাকে বলে চ্যানেল এবং কাকে বলে ক্যানাল। ক্যানাল এবং চ্যানেলের সেই ডিফারেন্স আজকে আমি আর নতুন করে বলবো না। এই লেকচারটা আগের লেকচারে জাস্ট আমি রিপিট করছি, ঠিক আছে? তাহলে আমার কাছে ক্যানাল যখন আমরা বলছি, উপরের ছবিটাতে দেখতে পাচ্ছি ক্যানাল বললে বোঝানো হচ্ছে যে একটা লম্বা এবং মাইল্ড স্লোপ যুক্ত চ্যানেল, যেটা মাটিতে আমরা কনস্ট্রাক্ট করব। ফ্লিউমের ক্ষেত্রে কেমন হবে? ফ্লিউম একটা চ্যানেল হবে যেটা সাপোর্টেড হবে। এটা হতে পারে আমরা ঠিক গ্রাউন্ডের উপরে, হতে পারে গ্রাউন্ড থেকে একটু এলিভেটেড। আমরা যখন এই অবস্থানটা দেখছি, বাঁ দিকের যে ছবিটা আছে, বাঁ দিকের এই ছবিতে এটা একটু এলিভেটেড করে দেওয়া আছে, আর ডান দিকের ছবিতে শুধুমাত্র সারফেসের উপরেই ফ্লিউমের কনস্ট্রাকশন হয়েছে এবং এর জন্য এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি, আর্দেন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এবং এখানে পানিটা যাতে ডিপ্রেশন বরাবর নিতে পারে সেইটাই আমরা এনশিওর করেছি। চিউটের ক্ষেত্রে কি আছে? চিউটের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এটার একটা স্টিপ এক ধরনের স্লোপ থাকবে এবং স্টিপ এই স্লোপের ক্ষেত্রে হঠাৎ করে পানিটা ভেতরে একটা এলিভেশন জনিত কারণে হঠাৎ করে নেমে যাবে। আমরা কিন্তু এই কোর্সে হাইড্রোলিক জাম্প সম্পর্কে পড়বো এবং হাইড্রোলিক ড্রপ সম্পর্কে এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক হলো। এটা আমরা সিলেবাসে রাখিনি, আমরা শুধুমাত্র হাইড্রোলিক জাম্পটা আমাদের সিলেবাসে রেখেছি। তাহলে চিউট হচ্ছে যেখানে স্টিপ একটা স্লোপ থাকবে। ড্রপের ক্ষেত্রে কি হবে? ড্রপের ক্ষেত্রে স্লোপটা স্টিপ হবে এবং যে দূরত্বটা সে পাস করে আসবে সেটা শর্টার একটা ডিস্টেন্স হবে। তাহলে আমরা আমাদের খাতায় ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু করতে চাই এবং খাতার ভেতরে একটা ছবি ড্র করব। ছবিটা কেমন হবে? ছবিটার এক্স এক্সিস বরাবর থাকবে ভেলোসিটি, ওয়াই এক্সিস বরাবর থাকবে বেড থেকে পানি যতখানি উচ্চতায় আছে। তাহলে এক্স এক্সিসে যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটাকে আমরা দেখতে চাই যে তার ম্যাক্সিমাম ভেলোসিটিটা কোথায় অবস্থান করছে। এক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি পানির সারফেসে অবস্থান করছে। পানির সারফেসে অবস্থান করছে, সেই অবস্থানে আমরা এটাকে ইউএম দিয়ে প্রকাশ করেছি। এখন খেয়াল করে দেখো যে একটা উচ্চতা, যে কোনো উচ্চতা ওয়াই উচ্চতা, সেখানে ইউটা আমরা জানতে পারি যে ইউ একটা ভেলোসিটি। ইউটা কিন্তু আমার ভেলোসিটিটা যে কোনো উচ্চতায় আছে, আর এই ভেলোসিটিটা আমার ম্যাক্সিমাম ভেলোসিটি নয়। এটা ওয়াই বাড়া কমার সাথে দেখা যাবে ইউটা বা ইউ এর অবস্থানে চেঞ্জ হবে। আর ওয়াই নটটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির উচ্চতা বোঝানো হচ্ছে, বা পানির সারফেস বরাবর তার উচ্চতাটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা পড়তে চাই তখন আমাদের কাছে চ্যানেলটা আছে ওয়াইড একটা চ্যানেল। তাহলে ওয়াইড চ্যানেলের জন্য আমরা ভেলোসিটি ডিফেক্ট ল অ্যাপ্লাই করব। ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে প্রথম যে বিশেষত্ব হবে সেটা হচ্ছে চ্যানেলটা ক্ষেত্রে লার্জ একটা আসপেক্ট রেশিও হবে। আসপেক্ট রেশিও এই শব্দটার সাথে কি তোমরা পরিচিত? কখনো শোনা হয়েছে আসপেক্ট রেশিও কাকে বলে? জি ম্যাডাম, শুনছিলাম। কোথায় শুনেছিলাম আমরা? ম্যাডাম এই যে ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে ম্যাডাম হাইটের সাথে উইডথের এটা 5 to 10 বা 10 এর উপর হলে সেটাকে এরকম ওয়াইড চ্যানেল বলে। এখানে রেশিওটা কি পড়ছিলাম একবার, মানে ডিটেইলস এত জানি না। হ্যাঁ, আসপেক্ট রেশিওর কি কি কম্পোনেন্ট থাকবে? আসপেক্ট রেশিওর কম্পোনেন্ট থাকবে উইডথ এবং ডেপথ, তাই তো? উইডথ এবং ডেপথ, সেখান থেকে আমরা আসপেক্ট রেশিওটা বের করব।
তাহলে আমাদের কাছে যে ছবিটা ড্র করেছিলাম এই ছবিটার ক্ষেত্রে চ্যানেলটা ওয়াইড আছে, এটা আমরা মাথায় রাখছি। চ্যানেলটার ক্ষেত্রে দুইটা ভেলোসিটি ভিজিবল, কারণ হচ্ছে এটা ওয়াইড একটা চ্যানেল, এর উইথ এনাফ আছে দুইটা ভেলোসিটি। তাহলে ভেলোসিটি দুইটা কি কি? একটা ভেলোসিটি হচ্ছে নদীর ক্ষেত্রে আমরা বলি নদীর তীরের প্যারালাল সে পানির প্রবাহ ঘটবেই, ঠিক আছে? ওপেন চ্যানেল নদীর তীরের প্যারালালি পানির প্রবাহ ঘটবেই, এটা হচ্ছে যদি আমি ওয়ান ডাইমেনশনালি প্রকাশ করি। টু ডাইমেনশনাল কেমন হবে? নদীর তীরের প্যারালালি পানি প্রবাহ ঘটছে, এটাকে আমরা অনেক ক্ষেত্রে ওয়াই দিয়ে প্রকাশ করি। নদীর তীর থেকে তীর বরাবর পানি এর প্রবাহ ঘটছে, তাকে আমরা অনেক সময় এক্স দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে টু ডাইমেনশনাল ফ্লো যখন হচ্ছে তখনকার জন্য আমরা তখন এই টু ডাইমেনশনাল ফ্লোটাকে আমরা ওয়াইড চ্যানেল বরাবর আর ক্যালকুলেশনটা কনসিডারেশনে নিয়ে আসতে পারি। এবং এখানে যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা দেখছি, ভেলোসিটির প্রোফাইলটা আমরা দেখার চেষ্টা করছি একটা ওয়াইড চ্যানেলের জন্য কোন বরাবর বলতো? পানির প্রবাহ যেদিকে যাচ্ছে, তাই তো? পানির প্রবাহ যেদিকে যাচ্ছে সেই প্রবাহ বরাবর আমরা ভেলোসিটি প্রোফাইলটা দেখছি। তাহলে আমি অনেকগুলো কথা বললাম, আমি একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম টু ডাইমেনশনাল ফ্লোটা কি, কোথায় হতে পারে। তাহলে টু ডাইমেনশনাল ফ্লোটা আসলে যদি একটা বড় ক্যানালের ক্ষেত্রে হতে পারে। বড় ক্যানাল আসলে কত বড় আমরা অ্যাসপেক্ট রেশিওর সাহায্যে প্রকাশ করে থাকবো। আচ্ছা, তাহলে আমাদের কাছে ভেলোসিটি ডিফেক্ট লটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, এবং ভেলোসিটি ডিফেক্ট লটা সাধারণত একটা লগারিদমিক ফর্ম আকারে প্রকাশ করা হয়। এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি ইউএম, এটা আমরা জানি, এটা ওয়াটার সারফেস, এটা আমরা পাই। তাহলে ভেলোসিটি যে কোনো হাইট ওয়াই এ আমরা পাবো ইউ ভেলোসিটি। আচ্ছা, এখানে ইউনিফর্ম ফ্লো কন্ডিশনটা আছে, ইউনিফর্ম ফ্লো কন্ডিশনটা এখানে বিদ্যমান। তাহলে আমাদের কাছে দুটো উচ্চতা আছে, একটা উচ্চতা আছে ওয়াই নট, ওয়াই নট দিয়ে আমরা বোঝাচ্ছি পানির সারফেসের উচ্চতা, একই সাথে ম্যাক্সিমাম ভেলোসিটির উচ্চতা। আর ওয়াই দিয়ে বোঝাচ্ছি আমরা যে ভেলোসিটিটাকে ক্যালকুলেট করতে চাই সেই ভেলোসিটির মান ইউ হতে পারে, এবং সেই ভেলোসিটির অবস্থান ওয়াই উচ্চতায় হতে পারে। দুটো রেশিও ওয়াই বাই ওয়াই নট, দুটো রেশিও যদি 0.15 এর থেকে বেশি হয় তখন আমরা লিখব হচ্ছে ইউ এম মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ স্টার ইকুয়াল টু মাইনাস 1 বাই কে লন ওয়াই বাই ওয়াই নট। এখানে ইউ এম ম্যাক্সিমাম ভেলোসিটি, ইউ হচ্ছে সেই যে কোনো উচ্চতায় ভেলোসিটি, ইউ স্টার হচ্ছে শেয়ার ভেলোসিটি, 1 বাই কে বা কাই, এটাকে আমরা কি যেন বলছিলাম গত ক্লাসে, এটা অনেকবার বলেছিলাম তাই না, কারমান কনস্ট্যান্ট। আরেকটা কি আছে লন ওয়াই বাই ওয়াই নট। এভাবে আমরা পুরো ইকুয়েশনটাকে যখন 10 বেজে আমরা প্রকাশ করে থাকি তখন কিছুটা চেঞ্জ আসে, লন থেকে লগ 10 এ নিতে যে চেঞ্জগুলোর প্রয়োজন হয়। আমরা এখন ওই ছবিটার কাছে যাই, যে ছবিটা ড্র করলাম যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের জন্য। এখানে শেয়ার ভেলোসিটি আমরা লিখছি জি আর এস নট। এস নটটা যেন কি ছিল? আমাদের ইউনিফর্ম ফ্লোর জন্য ওয়াটার সারফেসের এবং চ্যানেলের বটমের এবং এনার্জি স্লোপ তিনটাই একটা আরেকটার প্যারালাল হবে, এটাকে আমরা সিম্পলি এস নট দিয়ে প্রকাশ করব। কারমান কনস্ট্যান্ট সম্পর্কে গত ক্লাসে আসলে আমি কিছু বলিনি, ভ্যালু কত হতে পারে। আমরা আসলে ওপেন চ্যানেল ফ্লো যতদিন পড়ছি ততদিন আমরা এটা একটু মাথায় নিই যে ওপেন চ্যানেল ফ্লো, নট অনলি ওপেন চ্যানেল ফ্লো কথাটা লেখা থাকবে, এখানে রিভার কথাটা লেখা থাকলেও তুমি কারমান কনস্ট্যান্ট ইকুয়াল টু 0.1 নিবে। তাহলে আমাদের ওই ইকুয়েশনে জানার না জানা কম্পোনেন্ট কি আর আছে? আমরা কে এর মান
0.41 ওপেন চ্যানেলের জন্য y বাই y নট এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ম্যাক্সিমাম ভেলোসিটি um এবং u এর মধ্যে আমরা হয়তো একটা সম্পর্ক বের করতে পারবো, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এর ভেতরে শেয়ার ভেলোসিটির মান বা ইউ স্টার এর মান কত হবে। ইউ স্টারটা আমরা গত ক্লাসে পড়েছিলাম ভি স্টার দিয়ে শেয়ার ভেলোসিটি। আসলে এটা এক বই থেকে আরেক বইতে সিম্বলে কিছুটা পার্থক্য থাকার কারণে এভাবে আমি শেখাচ্ছি। তবে তোমাদের ক্ষেত্রে সিম্বলের হিসাবে না শিখে টার্মটার সাথে সিম্বল শেখো, তাহলে তুমি পার্থক্য হলেও তোমার জন্য বুঝতে সমস্যা হবে না। তাহলে আমরা এখানে বের করতে চাই যে আসলেই ওখানকার জন্য বা ওই ছবিটার জন্য ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি ক্যাপিটাল ভি কত হবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বের করার আগে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে উচ্চতা পরিমাণ y এর পরিমাণ 0 থেকে মানে চ্যানেলের বটম থেকে y নট পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তাহলে y0 থেকে y নট পর্যন্ত যদি যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা ভেলোসিটিটা বের করতে গেলে আমরা ইন্টিগ্রেশন করছি u ভেলোসিটি y এর রেসপেক্টে, এবং এখান থেকে আমরা u ইকুয়াল টু v প্লাস u স্টার বাই কাই বা k ইন্টু 1 প্লাস লন y বাই y নট, এইটা আমাদের পুরো ইকুয়েশন। এই ইকুয়েশনের ভেতর থেকে আমি ম্যাক্সিমাম যে ভেলোসিটি um এটাকে বের করব। um কে আমরা যদি জানা থাকে তাহলে আমি ওখান থেকেও অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারি। এটা ছাড়াও যদি আমার দুটো ক্ষেত্রেই সম্ভব, একটা যদি আমার অ্যাভারেজ ভেলোসিটি বের করবার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি জানা থাকে তাহলে সেভাবে আমি প্রসিড করতে পারি, অথবা আমার কাছে যদি ভেলোসিটিটা ইউ আকারে জানা থাকে তখন আমি অ্যাভারেজ ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারি। তাহলে খাতার ভেতরে একটা জিনিস একটু লিখে রাখবে যে ল অফ দ্য ওয়াল। তাহলে কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা কি ছিল, ভেলোসিটি ডিফেক্ট ল, এবং এখন যেটা আছে সেটা হচ্ছে ল অফ দ্য ওয়াল। আমি যদি বলি যে স্মুথ বাউন্ডারির জন্য ফ্লোটা ওয়াল বরাবর ইউ বাই ইউ স্টার দিয়ে আমি লিখতে চাই, এবং এখানে 1 বাই কে লন ওয়াই বাই ইউ স্টার ডিভাইডেড বাই নিউ প্লাস এএস। এখানে দুটো জিনিস আগের থেকে চেঞ্জ আসছে, একটা হচ্ছে নিউ এর মান আসছে এবং আরেকটা হচ্ছে এএস। নিউ দিয়ে কাইনেটিক ভিসকোসিটি আমি বোঝাচ্ছি এবং এএস দিয়ে হচ্ছে স্মুথ বাউন্ডারি বোঝানোর জন্য এখানে 5.29 এই ভ্যালুটা দেওয়া হচ্ছে। এখন 5.29 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা তোমার ফুট নাম্বার বা নাম্বার যাই থাকুক না কেন, এটা 5.29 দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে। আর একটা জিনিস তো কে এর মতো জানাই আছে, 0.41 জানা আছে, আর হচ্ছে যে অবস্থানই হোক না কেন এএস এর মান তোমার কাছে 5.29, এটা দিয়ে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো। এখন কি কেউ বলতে পারবে যে স্মুথ বাউন্ডারি জিনিসটা কিভাবে বোঝা যাবে? ম্যাডাম এটা ডার্সি ওয়েজটা কি ইকুয়েশন দিয়ে বের করতে হবে ম্যাডাম? লেস দেন 4 হইলে লেস দেন 4। হ্যাঁ, আমরা হচ্ছে ওভাবে বের করব। তবে একটু কি মনে আছে যে ওখানে কি কি কম্পোনেন্ট ছিল? জি ম্যাডাম ছিল, আরেকটা রেঞ্জ ছিল 60, তাই তো? 4 একটা ভ্যালু ছিল আর একটা ভ্যালু ছিল 60, ঠিক আছে? 60। তাহলে আমরা যদি 4 এর কম তাহলে সেটা আমাদের জন্য স্মুথ বাউন্ডারি আছে, এবং স্মুথ বাউন্ডারির জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই ইকুয়েশনের ভেতরে আমরা কিন্তু ইউ বের করতে পারবো, এবং ইউ বের করতে পারলে আমি আমার প্রয়োজন হলে ভি এর মানটা বের করতে পারবো। এখন খেয়াল করে দেখো যে কিছু ক্ষেত্রে এরকম হবে যে একটা ওভারল্যাপ হবে, যেখানে আমরা ল অফ দ্য ওয়ালের ব্যবহার হবে, আবার হচ্ছে ভেলোসিটি ডিফেক্ট লর ব্যবহার হবে। এখানে আমাকে অবশ্যই ডিফাইন করে নিতে হবে যে আমার জন্য কোনটা প্রযোজ্য হবে।
আমি যদি রাফ একটা চ্যানেল হয়, রাফ যদি আমাদের সেই ফ্লোটা হয়, তখন আমি কি করব? রাফ ফ্লোর ক্ষেত্রে কি করব? তাহলে রাফ যদি ফ্লো হয়, অবশ্যই তার মান 60 থেকে বেশি হবে, তাই তো? এবং 60 থেকে বেশি হয়ে গেলে আমার Yes, ma'am. কাজটা হচ্ছে যে আমি ইউ বাই ইউ স্টার দিয়ে 1/কাই লন ওয়াই বাই এপসাইলন এস, এপসাইলন এস দিয়ে যেন আমি কি বোঝাচ্ছিলাম? ম্যাডাম স্যান্ড গ্রেন Sand রাফনেস। grain roughness. ওকে, গুড। প্লাস হচ্ছে এ আর, এ আর হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে, যে কনস্ট্যান্ট ফ্লোট নাম্বার এবং রেনল্ডস নাম্বার চেঞ্জ হলেও একই থাকবে, এবং এই ভ্যালুটা হবে 8.53। এটাকে আমরা শুধুমাত্র 8.5 দিয়েও প্রকাশ করে থাকি। তাহলে এ আর ভ্যালু তোমার অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে এই ভ্যালুটা তোমার এই কনস্ট্যান্টটা চেঞ্জ হয় না। আরেকটা ভ্যালু হচ্ছে আমরা ওপেন চ্যানেল বা নদীর ক্ষেত্রে কাইয়ের মান সরাসরি 0.41 ধরে নিব। আচ্ছা, চ্যানেলের যদি স্মল অ্যাসপেক্ট রেশিও থাকে, চ্যানেলের স্মল অ্যাসপেক্ট রেশিও মানে কি? তার উইডথটা ছোট হবে। তার উইডথ ছোট বা কম হলে কি সমস্যা হবে? আগের থেকে কি কি চেঞ্জ হবে? একটু আগে আমরা যখন বলছিলাম লার্জ অ্যাসপেক্ট রেশিও, তাহলে চ্যানেলের ক্ষেত্রে স্মল অ্যাসপেক্ট রেশিও যদি হয়, তাহলে তার ক্ষেত্রে আগের অবস্থান থেকে কি কি চেঞ্জ হবে? আগের অবস্থান থেকে তার কি কি চেঞ্জ হবে? আমার চ্যানেলের ভেতরে বি এর মানটা কমে যেতে হবে, তাই না? অ্যাসপেক্ট রেশিও কম হতে গেলে ম্যাডাম ফ্লোটা তখন 2 ডাইমেনশনাল হয়ে যাবে, এরকম কিছু? টু ম্যাম ফ্রি ডাইমেনশনাল। সারফেসে ভিম্যাক্স পাবো না? হ্যাঁ, আরেকবার একটু বলো। ফ্রি সারফেসে ম্যাম ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো না মেবি ম্যাম। হ্যাঁ, ফ্রি সারফেসে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো। ম্যাক্সিমাম ভেলোসিটি তুমি প্রথম যে কথাটা তোমার বলা দরকার ছিল সেটা হচ্ছে যে যখনই বি এর মানটা কমে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে ডেপথের মানটা বেড়ে গেছে, তাই না? ডেপথের মানটা বেড়ে গেছে না? ডেপথের মান বেড়ে যাওয়াতে চ্যানেলটা কেমন হয়ে গেছে? ডিপ হয়ে গেছে। ডিপ হয়ে গেলে তার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি এখন কিন্তু আর সারফেসে নাই, ম্যাক্সিমাম ভেলোসিটি সারফেসে নাই। এবং এই ক্ষেত্রে ওইরকম টু ডাইমেনশনাল ফ্লো নেচারটার কিছু অল্টারেশন হবে। অল্টারেশন হয়ে আমরা যে অবস্থানটা দেখবো, আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটার ক্ষেত্রে কেমন ছিল বিষয়টা? আমাদের এই ভেলোসিটি এবং হাইট অ্যাবভ দ্য বেড, এটা এই যে ডটেড লাইন যেখানে আছে সেই বরাবর আমাদের প্যারাবোলাটা চলে যাচ্ছিল। কিন্তু এখন যে বিষয়টা হবে, এখন যদি এটা স্মল অ্যাসপেক্ট রেশিও হয়, এখন কিন্তু এই ওপেনিংটা ঠিক ছড়ানো থাকবে না, সে হচ্ছে কনজাস্টেড হয়ে যাবে, তাই তো? এবং ম্যাক্সিমাম ভেলোসিটিটা থেকে সারফেসের ভেলোসিটি কম থাকবে। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য আমার নতুন যে উচ্চতা সেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা যায়, এবং সারফেসের ভেলোসিটি সেটা ওয়াই নট দিয়ে প্রকাশ করা যায়। আমার কাছে একটু খেয়াল রাখতে হবে যে এখানে ভেলোসিটি ডিপ কাকে বলে, ভেলোসিটি ডিপ কেন হয়, এটা অনেক সময় তোমাকে ওপেন চ্যানেল ফ্লোর ছোটখাটো কোশ্চেন হিসাবে জিজ্ঞাসা করা হয়, কিন্তু ওই কম্পিটিটিভ এক্সাম যেখানে মাল্টিপল চয়েস দিয়ে পরীক্ষা নেওয়ার সুযোগ আছে, সেখানে অনেক সময় ভেলোসিটি ডিপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ওপেন চ্যানেলে কেন একটা ভেলোসিটি ডিপ হয়। আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের জন্য রেক্টেঙ্গুলার যে চ্যানেল আছে, সেই রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে 1 থেকে 6 এর মধ্যে যদি অ্যাসপেক্ট রেশিও থাকে, তাহলে আমরা এই চার্টটাকে ব্যবহার করতে পারি। এই চার্টটাকে পড়তে হলে প্রথমে নিচের দিকে একটু খেয়াল করে দেখো, জেড ডিভাইডেড বাই ওয়াই নট আছে। জেড মানে কি? আমি গত ক্লাসে জেড সম্পর্কে একটা কথা বলেছিলাম, সেটা ছিল সেকশন ফ্যাক্টর। তাহলে সেকশন ফ্যাক্টরটা যদি তোমার কাছে জানা থাকে, তুমি সেটাকে
ওয়াই নট বা ডেপথ দিয়ে তাকে ভাগ করবে। আর যে উচ্চতায় তুমি ভেলোসিটি জানতে চাও সেই উচ্চতা এবং যেখানে তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়া যাচ্ছে, এবং এখানে আমার মতে যদি তুমি এরকম করতে পারো যে ওয়াই নটটা আসলে ম্যাক্সিমাম ভেলোসিটি নয়, ম্যাক্সিমাম ভেলোসিটিটা হচ্ছে হবে ওয়াই নট সবসময় হচ্ছে না, তো আমি সারফেসের জন্য ওয়াই নটটাকে আমি ক্যালকুলেট করে নিলাম। আমি কি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে যে তুমি ওয়াই নটটা ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য এভাবে ফাইন্ড আউট না করে তুমি ওয়াই নটটাকে ক্যালকুলেট করো অ্যাজ এ সারফেস ডেপথ, ঠিক আছে? তাহলে সারফেস ডেপথ দিয়েই তুমি দুটো সারফেস ডেপথ এখানে ব্যবহার করলে জেড বাই সারফেস ডেপথ, জেড যে উচ্চতা তুমি ভেলোসিটি জানতে চাও এবং তাকে সারফেস ডেপথ দিয়ে তুমি ভাগ করলে, দুটো ভাগ করার পরে তোমার যদি ভ্যালুটা এমন হয় 0.3, তাহলে তুমি দেখা যাচ্ছে এইটা বরাবর সামনের দিকে গেলে এবং এক্স এক্সিস থেকে যদি এটা -0.4, তাহলে যেখানে ইন্টারসেক্ট করছে সেটা লাইন না হলেও, লাইনগুলো অনেকটা কন্ট্রোল লাইনের মতো, লাইন না হলেও তুমি কি করতে পারবে ইন্টারপোলেট করে, বা এটা গ্রাফ থেকে তুমি এটা, এখানে তো ইন্টারপোলেশন করা দরকার হবে না, গ্রাফ থেকেই তুমি এটা করতে পারছো। ম্যাডাম এটা একটু আরেকবার বলবেন যে ম্যাডাম সারফেসের ওয়াই নট কে সারফেস দ্বারা প্রকাশ করলাম, ওয়াইটা হচ্ছে কি আমরা কি বলে ওয়াই নট তুমি এখানে ওই ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে আছে কিনা এভাবে না করে তুমি সরাসরি ওয়াই নট সারফেসের জন্য যে উচ্চতা আছে সেই উচ্চতাটা এটা নিবে, ঠিক আছে? তারপর কি করব ম্যাডাম? হ্যাঁ, তারপর কি করব? না, দুই পাশ থেকেই নিতে হবে। তুমি কি চারটা কিভাবে করতে হয় এটা বোঝোনি? জি ম্যাডাম, যে ওয়াই নট পর্যন্ত বুঝছি, তারপর কি বলছেন সেটা একটু সমস্যা হচ্ছে। ও আচ্ছা, ওয়াই নট থেকে তুমি ভ্যালুটা পেলে ধরো 0.3, ঠিক আছে? এই হচ্ছে সেই 0.3 লোকেশন। আর জেড বাই ওয়াই নট থেকে -0.4 পেলে, তাহলে দুটো থেকে যখন তুমি সামনের দিকে যাচ্ছ, যে সেই অংশটা হতে পারে কোন একটা লাইনে ইন্টারসেক্ট করতে পারে, লাইনে ইন্টারসেক্ট করলে তুমি সরাসরি সেখান থেকে ভ্যালু বের করছো। যদি লাইনে ইন্টারসেক্ট না করে তাহলে দুটোর মাঝখানেও করলে তুমি দুই লাইনের মাঝখানে কোন একটা জায়গায় ইন্টারসেকশনের সেই পয়েন্টটা পাচ্ছ, তাহলে আমি যেখানে কার্সরটা রাখলাম এটা দুটো লাইনের মাঝখানে হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে তুমি ওই আগের লাইন এবং পরের লাইনের ভ্যালুটা থেকে তুমি ইন্টারপোলেট করে বা গ্রাফ থেকে তুমি এই পয়েন্টের ভ্যালু আসলে কত হবে গ্রাফ থেকে তুমি এটা রিড আউট করছো। এখন কি ক্লিয়ার করতে পেরেছি? একইভাবে তুমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার চ্যানেল যদি বি বাই ওয়াই নট এটা 6 এর সমতুল্য হয়, তাহলে তুমি এই চার্ট থেকে পড়তে পারবে যেখানে জেড বাই ওয়াই নট আছে এবং ওয়াই বাই ওয়াই নট আছে। আমাদের খাতায় একটু শেয়ার স্ট্রেস লিখতে হবে। শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের জন্য প্রথম যে কথাটা খুব কেয়ারফুলি লিখতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, যেটাকে আমরা টাউ নট দিয়ে প্রকাশ করব। কোনো একটা চ্যানেলের জন্য টাউ নট ইকুয়াল টু গামা আর এস নট। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার এই শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের প্রয়োজনীয়তা শুধুমাত্র ওপেন চ্যানেল ফ্লো কোর্স পাস করা না, শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা দিয়ে তুমি আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে তুমি কথা বলতে পারবে। তোমার কাছে আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন চার্ট, শেয়ার স্ট্রেসের পরিমাণ কত, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত, অ্যাভারেজ শেয়ার স্ট্রেস কত, এগুলো নিয়ে তুমি একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে। সেখানে শুধুমাত্র আমরা অনেকে আছি শুধুমাত্র মনে করছি ওপেন চ্যানেল ফ্লোটাই একমাত্র কোর্স আমি পড়বো, আমি এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না। তাদের জন্য আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার এই শেয়ার স্ট্রেস ক্যালকুলেশনের বিষয়টা কিন্তু আরেকবার আসবে, সেটা হচ্ছে তুমি যখন সেডিমেন্ট নিয়ে কাজ করবে, তুমি যখন ইরিগেশন এবং ফ্লাড কন্ট্রোল কোর্সটা পড়বে তখন তোমাকে শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন শিখতে হবে। তোমরা আমার জন্য এই ছবিটা একটু ড্র করবে। ছবিটার ভেতরে ট্রাপিজয়েডাল একটা চ্যানেল প্রথমে ড্র করো।
এরপরে হচ্ছে সাইড স্লোপ 1 ভার্টিক্যাল 1.5 এই কথাটা একটু লিখবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াই নটটা যেখানে আছে মার্ক করছো, আর ক্যাপিটাল বি যেখানে আছে মার্ক করছো তোমার ছবির ভেতরে। তাহলে আমি স্লাইডের পেছনের দিকে একটু যাচ্ছি। তাহলে শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আমাদের প্রয়োজন হবে কোথায় কোথায় বললাম। অ্যাভারেজ শেয়ার স্ট্রেস ইকুয়াল টু টাউ নট ইকুয়াল টু গামা আর এস নট। এস নট আমাদের আমরা যতক্ষণ ইউনিফর্ম ফ্লো করছি এস নট আমাদের সমান সমান এস হবে। এস নট দিয়ে বটম স্লোপ বোঝানো হয়। এস ইউনিফর্ম ফ্লোর জন্য বটম স্লোপ, ওয়াটার সারফেসের স্লোপ এবং এনার্জি লাইনের স্লোপ এর একটা আরেকটার প্যারালাল হয়। আমরা এটাকে এস দিয়ে প্রকাশ করি। আমরা শেয়ার স্ট্রেস কিভাবে ফিল্ডে মেজার করতে পারি? প্রেস্টন টিউব দিয়ে আমরা শেয়ার স্ট্রেস মেজারমেন্ট করতে পারি ফিল্ডে, বা ফিল্ডের থেকে ল্যাবরেটরিতে আসলে প্রেস্টন টিউব বেশি ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় যে সব সময় কিন্তু চ্যানেল ট্রাপিজয়েডাল চ্যানেল হবে না, কোথাও কোথাও রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হবে, কোথাও ট্রাপিজয়েডাল এবং রেক্ট্যাঙ্গুলার মিক্সচার হতে পারে, সেটাকে আমরা কম্পাউন্ড চ্যানেল বলতে পারি। এবং আমরা লেনের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ট্রাপিজয়েডাল চ্যানেলের উপরে অ্যাপ্লাই করে থাকি শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যতখানি নলেজ জানা যায়। তাহলে নলেজগুলোর ভেতরে একটা আছে যে শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা সাইডে, চ্যানেলের সাইডে এবং চ্যানেলের বটমে ভিন্ন হবে। সাইডের ক্ষেত্রে এটা টাউ সাফিক্স এস এবং চ্যানেল বেডের ক্ষেত্রে এটা টাউ বি দিয়ে প্রকাশ করে। ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে এই অ্যাসপেক্ট রেশিওটাকে 4 লেনের তথ্য অনুযায়ী। খেয়াল করে দেখো, আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি যে বি বাই ওয়াই নট এর মান কত 10 পর্যন্ত বোধহয় দেওয়া ছিল, তাই না ওই চার্টে? তাহলে 4 তোমাকে হতে হবে যদি কিনা তুমি লেনের দেখানো এই পথ অনুযায়ী যাও। লেনের দেখানো পথটা কেমন? উনি প্রথমে অ্যাভারেজ শেয়ার স্ট্রেস বের করেছেন। অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের সাথে সাইড স্লোপের সাইড শেয়ার স্ট্রেসের একটা সম্পর্ক তৈরি করেছেন। একইভাবে উনি বেড শেয়ার স্ট্রেসের একটা সম্পর্ক তৈরি করেছেন অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের সাথে। দুটো ক্ষেত্রে ওনার কিছু অ্যাজাম্পশন আছে। 1 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে রেশিও কত, 2 নাম্বার রেশিও তো 4। 2 নাম্বার অ্যাজাম্পশন হচ্ছে সাইড স্লোপে এম এর মান কত। তাহলে সাইড স্লোপ যেখানে আমরা 1 ভার্টিক্যাল, আমরা কিন্তু সাইড স্লোপের ক্ষেত্রে এই বিষয়টা একটু কেয়ারফুলি দেখবো যে আমরা এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে 1ই রাখবো। তার প্রেক্ষিতে আমার হরাইজন্টাল কম্পোনেন্ট যা আসে সেটাকে আমি অ্যাপ্লাই করব। লেনের সাজেশন অনুযায়ী এটার ভ্যালু হচ্ছে, এম এর ভ্যালুটা হচ্ছে 1.4। তাহলে আমরা এই লেনের এই তথ্য অনুযায়ী যখন প্রোগ্রেস করছি তখন দেখছি তাহলে তোমার আঁকা যে ট্রাপিজয়েডাল সেকশন তার নিচে তুমি বটমে বা বেডের জন্য তুমি ড্র করছো এই ধরনের একটা শেপ, এবং সেখানে বলছে তার মিড বরাবর আর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, সেটাকে তুমি কিভাবে বলবে? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তাহলে টাউ বি হচ্ছে বেড বরাবর শেয়ার স্ট্রেস, টাউ বি এম হচ্ছে ম্যাক্সিমাম বেড শেয়ার স্ট্রেস। আচ্ছা, এরপরে সাইডের জন্য কেমন হবে? টাউ এস সাইড শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম হলে টাউ এস এম হবে। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস এস এম সম্পর্কে লেনের তথ্য অনুযায়ী যেটা 0.76 এর কাছাকাছি হবে। আমি যে ছবিটা এখানে ব্যবহার করেছি এখানে 0.75 লেখা আছে। অনেক বইতে অথর ওই লেনকেই ফলো করছেন, কিন্তু উনি একটু সেফ সাইডে থাকার জন্য
0.75 ব্যবহার করে। তোমরা ডিজাইনের ক্ষেত্রে 0.75 বা 0.76 এই দুটোর যে কোনো একটাই ব্যবহার করতে পারো। তবে যেহেতু আমি একটা সুব্রমণিয়ার বই ফলো করছি, সুব্রমণিয়ার বইতে এটা 0.75 আছে, মানে 0.75টা তুমি এখানে ব্যবহার করলে তোমার জন্য সুবিধা যে তুমি ওই বইটাই ফলো করছো। আর একটা কম্পোনেন্ট কি ছিল, 97% হবে ম্যাক্সিমাম বটমের ক্ষেত্রে, 75% সাইডের ক্ষেত্রে। তাহলে এটা লেনের তথ্য অনুযায়ী তখনই অ্যাপ্লাই হবে যদি অ্যাসপেক্ট রেশিও সমান 4 হয় এবং সাইড স্লোপের হরিজন্টাল কম্পোনেন্ট সমান 1.5 হয়। তাহলে আমার কাছে রেজিস্ট্যান্স ফর্মুলা যেটা প্র্যাকটিক্যালি আমি ইউজ করতে চাই। হ্যাঁ বলো। আগের পেজ বলতে শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের মানে ফার্স্ট পেজটাতে ওই পেজ একটু ওই এক লাইন লেখা ছিল ইট ইজ জিরো এট টাইল ইন্টারসেকশন অফ দ্য ওয়াটার সারফেস। এর মানে কি বুঝি নাই ম্যাডাম। 3.2 যে পেজটা ছিল 3.2 শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। জি ম্যাডাম এই পেজে এটা বলতেছে যে ইট ইজ জিরো এট থার্ড লাইন, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ম্যাডাম ফোর্থ লাইন বলছিল যে ইট ইজ জিরো এট টাইল ইন্টারসেকশন অফ দ্য ওয়াটার সারফেস। এটা পয়েন্টটাকে ডিফাইন করে। শেয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা যখন হচ্ছে, তুমি তো ওই যে ছবি দেখছো না, ছবিটা আমি এখানে যখন ড্র করলাম, হ্যাঁ, তাহলে এই কর্নার বরাবর শেয়ার স্ট্রেসের মান কত হচ্ছে? জিরো হয়ে যাচ্ছে না, ওইটাই বলা হয়েছে। ঠিক আছে এই কর্নার বরাবর করে ম্যাডাম আমরা যখন অ্যাসপেক্ট রেশিওটা 4 ছাড়া আমরা তো আসলে যদি 6 হয় বা 7 হয় তখন ম্যাডাম এই ইকুয়েশন বা তখন সেই তার ক্ষেত্রে শেয়ার স্ট্রেস কিভাবে বের করব ম্যাডাম? হ্যাঁ, এটা তো এই কোশ্চেনটার সাথে আরো একটা কোশ্চেন হওয়া উচিত, সেটা হচ্ছে যে ম্যাডাম স্লোপটা যদি 1.5 এইটা না হয়ে অন্য কিছু হয় তখন কি করব? হ্যাঁ, জি ম্যাডাম এটাও আমাদের এটাও করতাম। জি ম্যাডাম দুটো বিষয় নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে একটা টেবিল দেখাবো। তুমি কি আর কোনো কোশ্চেন করবে? আমার মনে হয় তুমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করবে। না ম্যাডাম। আর ম্যাডাম এই যে এখানে যে 75% অথবা 97% আসতেছে এটা আসলে ম্যাডাম কিসের বেসিসে আসতেছে বা আসলে এই ভ্যারিয়েশনটা কেন হইতেছে ম্যাডাম? যে সাইডে আমরা একরকম শেয়ার স্ট্রেস হাইয়েস্ট একরকম পাইতেছি আর হচ্ছে গিয়ে ম্যাডাম মাঝখানে আরেক রকম পাইতেছি, এটা কেন হইতেছে ম্যাডাম? আচ্ছা, এটা তো তোমার যে ডিস্ট্রিবিউশনের জন্য যে আমরা যেমন একটু আগে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দেখলাম না, ওই ডিস্ট্রিবিউশন ডাটার উপরে ভিত্তি করে এখানে যে ভ্যালুটা হয়েছে সাইড বরাবর, সেটাকে দেখা গেছে যে আমাদের কাছে যে শেয়ার স্ট্রেস আছে ক্যালকুলেটেড, সেই শেয়ার স্ট্রেসের সাথে এটা একটা রিলেশন তৈরি করা হয়েছে যে ওখানে ধরো আমার ভ্যালু 100 ছিল, এখানে 75 এসেছে। ঠিক আছে, আগে ভ্যালু ছিল, পরে সম্পর্ক উনি বের করেছেন, আমরা তখন ওনার সম্পর্কটাই ব্যবহার করে যাচ্ছি। ঠিক আছে, আমরা আবারও ওই ক্যালকুলেশন গুলো করছি না, উনি একটা সম্পর্ক এস্টাবলিশ করে দিয়েছেন, ওটা ভাবে করে যাচ্ছে। ওনার সম্পর্ক যেটা এস্টাবলিশ করে দিয়েছেন ওটা দেখা যাবে, সুব্রমণিয়ার বই থেকে দেখা যাবে। জি ম্যাডাম। আর ম্যাডাম আমরা হচ্ছে কি মানে আগের চ্যাপ্টারগুলো যখন পড়ছিলাম তখন হচ্ছে কি যে ভেলোসিটি ডিপটা দেখাইলেন আপনি অ্যাসপেক্ট রেশিওর সাথে, যখন চ্যানেলটা আর কি ন্যারো হয়ে যায় তখন আর কি ভেলোসিটি একটা ডিপ দেখা যায়। তো ম্যাডাম আগের চ্যাপ্টারগুলোতে আমরা পড়ছিলাম যে আসলে যে ভেলোসিটি ডিপটা হচ্ছে এটার সাথে তো আসলে আমরা অ্যাসপেক্ট রেশিওর কোনো রিলেশন বের করি নাই, বরং আমরা বলছিলাম বেডটা যদি স্মুথ হয় তাহলে সেক্ষেত্রে ভেলোসিটিটা সারফেসে ম্যাক্সিমাম, আর বেডটা যদি স্মুথ না হয়ে রাফ হয় তাহলে সেক্ষেত্রে একটা ভেলোসিটি ডিপ দেখা যাবে। তো ম্যাডাম আসলে কোনটা সত্য ম্যাডাম? রাফের ক্ষেত্রে তো আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে চ্যানেলটা যখন তোমার ন্যারো হয়ে যাবে, হ্যাঁ, ফ্লো ডেপটা বেশি হয়ে যাবে, রাফ হওয়ার পেছনে কোন প্যারামিটারটা থাকবে? আমরা ফ্লোটা যখন ফ্লো ওয়ালটাকে রাফ বলি তখন কোন প্যারামিটার বেশি থাকে? তুমি রাফের জন্য যে কয়টা প্যারামিটার নিয়ে ক্যালকুলেট করো ওগুলো বলো। ম্যাডাম রাফের জন্য তো ম্যাডাম ওই যে শুধু ডার্সি-ওয়েসব্যাক ইকুয়েশন ওইটা ম্যাডাম। ডার্সি-ওয়েসব্যাক ইকুয়েশন না, আমরা হচ্ছে হাইড্রোলিক্যালি স্মুথ। আমি এটা ওই যে ফিজিক্যাল ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও আমি রিপিট করেছি যে আমরা ওই যে 4 বের করি, 60 বের করি, ওখানে কি কি থাকে ম্যাডাম? ওখানে তো শুধু কি বলে শিয়ার ভেলোসিটিটা থাকে, পরে হচ্ছে কাইনেটিক ভেলোসিটিটা থাকে। আর তুমি কিভাবে বের করো শিয়ার ভ্যালুটা ম্যাডাম √/GR/S0। আর কিভাবে বের করো?
আর আরেকটা ওয়ে ম্যাডাম এখন মাথায় আসতেছে না ম্যাডাম। হাইড্রোলিক রেডিয়াস অবশ্যই মাথায় আছে, হাইড্রোলিক রেডিয়াস। হ্যাঁ, জি ম্যাডাম। তাহলে হাইড্রোলিক রেডিয়াস তুমি দিয়ে ওই যে ওই 60টা বের করো না এপসিলন এস ভি স্টার বাই নিউ দিয়ে, তাহলে ওখানে তোমার কাছে আর এর মানটা আসছে হচ্ছে ওই চ্যানেলের এটাকে কি বলছি আমরা, ওই যে শেপ শেপ দিয়ে এবং ওর ওই যে উইডথ এবং ডেপথের এগেইনস্টে এটা দিয়ে হচ্ছে তার ওয়াটার এরিয়া বের হচ্ছে। আরেকটা বিষয় ওখানে কি আছে, এস নট। তাহলে তুমি বলছো যখন আমরা বলছি যে এটা ন্যারো একটা চ্যানেল এবং সে একটু স্টিপ হবে, তার মানে ওখানে যে রাফ একটা কন্ডিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে তোমার সেই যে ভেলোসিটি ডিপের কথা, যে রাফ কন্ডিশনটা আসলে ওখানে ক্রিয়েট হচ্ছে, তাই তো? স্টিপ হচ্ছে রাফ কন্ডিশন হচ্ছে, ওখানে আমরা 2 ডাইমেনশনাল ফ্লো আশা করতে পারি না এবং ওখানে আমাদের ভেলোসিটি ডিপটা হবে। সাক্ষাৎ কি কথা বলছিলে? জি ম্যাডাম। আমি যদি ক্লিয়ার না করতে পারি তুমি আমরা এটা নিয়ে আবারও ডিসকাস করতে পারবো। আর বাকিরা কোশ্চেন করছে না, এটাতে আমি ধরে নিচ্ছি ওরা বুঝতে পেরেছে। তুমি বুঝতে না পারলে সেটা নিয়ে কোনো সমস্যা না এবং কোশ্চেন করতে থাকবে। হ্যাঁ, আমি এমনি প্রসিড করি, তারপরে আমি যে পয়েন্টগুলো তোমাকে বললাম একটু যদি তুমি একটু নিজের মতো করে চিন্তা করো, হয়তো আনসারটা পেয়ে যাবে, না হলে আমরা আবার কথা বলবো। ঠিক আছে, আমি ক্লাসটা আমি রান করি। জি ম্যাডাম। ওকে, তাহলে লেনের তথ্যগুলি সাক্ষাৎই তো প্রথম কোশ্চেন করেছিলে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কাছ থেকে আশা করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে লেনের এরকম ট্রাপিজয়েডাল চ্যানেল এম এর মান এক সময় চেঞ্জ হতে হতে সেটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হবে, তাই না? জি ম্যাডাম। চ্যানেলের শেপ কিন্তু ট্রাপিজয়েডাল রেক্ট্যাঙ্গল ছাড়াও অন্য শেপ হতে পারে, তখন কি করব? হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমাদের থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রসিড করি। আমাদের কাছে রেজিস্ট্যান্স ফর্মুলার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি যে রেজিস্ট্যান্স ফর্মুলাগুলো নিয়ে কাজ করব, তার ভেতরে ম্যানিংসের ফর্মুলার ক্ষেত্রে ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট স্মল এন, এটা আমাদের জানা প্রয়োজন। আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে ডার্সি-ওয়েসব্যাকের কোএফিসিয়েন্ট স্মল এফ এবং চেজিস কোএফিসিয়েন্ট ক্যাপিটাল সি। আমরা আসলে পুরো পড়াশোনাই করছি ইউনিফর্ম ফ্লো বিষয়ে, তবে তোমাদের কাছে আমার একটা মেসেজ হচ্ছে ম্যানিংসের এন কথাটার জন্য আমরা কি দিয়ে যেন প্রকাশ করি? ম্যানিংসের এন ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট কি দিয়ে যেন প্রকাশ করি? n square by divided by r to the power 1/3 into 8g ফর্মুলা, কিন্তু ম্যানিংস কোএফিসিয়েন্টটা কি দিয়ে করি? স্মল এন দিয়ে, তাই তো? তাহলে ম্যানিংসের কোএফিসিয়েন্ট স্মল এন, হ্যাঁ, ডার্সি-ওয়েসব্যাকের কোএফিসিয়েন্ট স্মল এফ আর চেজিস কোএফিসিয়েন্ট ক্যাপিটাল সি। তাহলে তুমি তোমার হাইড্রোলিক্স বা ওপেন চ্যানেল ফ্লো বইগুলো নিয়ে যখন কাজ করছো, তুমি এন বললেই ম্যানিংসের এন বুঝছো, কিন্তু তোমার ভেতরে একটা প্র্যাকটিস তুমি রাখবে, সেটা হচ্ছে লেখার সময় ম্যানিংস এন স্মল এন, হ্যাঁ, ডার্সি-ওয়েসব্যাক কোএফিসিয়েন্ট স্মল এন আর চেজিস কোএফিসিয়েন্ট ক্যাপিটাল সি। এটা ইউনিভার্সাল, কোনোটাকে আবার উল্টাপাল্টা যাতে আমরা না করি, নিজের মতো করে কাল থেকে ম্যানিংসের এন কে ক্যাপিটাল এন যেন না লিখি, মানে বাকিগুলোর জন্য ওই ভুলটা যেন না করি। ঠিক আছে, তাহলে এটা ইউনিফর্ম ফ্লোর জন্য আমরা শিখছি। আমাদের কাছে ফিল্ড ইঞ্জিনিয়ারদের জন্য আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যে উনি দীর্ঘ 20 বছর বা আরো বেশি সময় ধরে যখন কাজ করবেন, তখন একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য ভ্যালু কত হবেন উনি জানেন। তো তোমার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে তোমার ক্ষেত্রে আমরা যদি শেয়ার স্ট্রেসের এই কথাটুকু আরেকটু বলে তারপরে প্রসিড করি। আমি যেটা বলছিলাম সাক্ষাৎকে 36 সাক্ষাৎকে যেটা বলছিলাম যে আমাদের যখন লেনের ফর্মুলাটা স্টপ হয়ে যাবে b/y0 4 এই পর্যন্ত ওনার তথ্য দেওয়া ছিল এবং m এর মানটা 1.5, m যেন কি ছিল? সাইড স্লোপে হরাইজন্টাল কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত দেওয়া যে ছিল m এর মানটা
2 যদি হয় তখন আমরা কি করব, আর রেক্টেঙ্গুলার চ্যানেল যদি হয় তখন আমরা কি করব। তাহলে আমরা ওই ট্রাপিজয়েডাল যে চ্যানেল আছে তার সাইড বরাবর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য একটা গাইডেন্স পাচ্ছি, বেড বরাবর তার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করার জন্য একটা গাইডেন্স পাচ্ছি। দুটো ছবির ক্ষেত্রে একটু ভালো করে মানে খেয়াল করে দেখি, একটা হচ্ছে আসপেক্ট রেশিও 0 থেকে 10, আর একটা আসপেক্ট রেশিও 0 থেকে 10, এবং এখানে হচ্ছে সাইড বরাবর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ এসএম বাই গামা ওয়াই নট এস নট। আমার এই গামা ওয়াই নট এস নট এটা তো আমাকে বের করতেই হচ্ছে। আমি এখান থেকে আসপেক্ট রেশিও যখন আসপেক্ট রেশিও 6 হয় তার এগেইনস্টে যখন একটা 0.4 পাচ্ছি, সেটা এই দুটোর রেশিও সমান সমান 0.4 পাচ্ছি। নিচের অংশটুকু বের করতে পারলে উপরের আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা ওখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারবো। তাহলে আমার কাছে এপসাইলন এস যখন আছে, সেই এপসাইলন এস এর মানটা এই চারটা গত লেকচারে দেখালাম না, তার আগে লেকচার থেকে দেখাচ্ছি। তাহলে এই চার্ট থেকে ভ্যালু আমরা নিয়ে নিব এপসাইলন এস এর মানগুলি। তাহলে ম্যানিংস রাফনেস এর যে কোএফিসিয়েন্টটার কথা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্টটার ক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং এর জাজমেন্ট এখনো তেমন প্রোগ্রেস করে নাই। হ্যাঁ, তাহলে আমি কি করে ম্যানিংস এন এর মানটা বের করব? কিন্তু আমি ডিজাইন করতে চাই, না করলে তো আমি শিখতে পারবো না। তো সে ধরনের ইঞ্জিনিয়ারদের জন্য বা আমরা শেখার প্রয়োজনে যেটা করি সেটা হচ্ছে যে চ্যানেলটার জন্য ম্যানিংস এর এনটা আমার বের করতে হবে, সেই চ্যানেলের ছবি তুলি। ছবি কিভাবে তোলা যায় বলতো? চ্যানেলের ছবি কিভাবে তোলা যায়? যাদের কাছে আনসার শুধু ক্যামেরা, তারা এটা বলো না, আর কোনো ভাবে তোলা যায় কিনা ছবি? ফটোগ্রাফি নাকি? গুড। তাহলে মানে আমরা সার্ভেইং নামে একটা কোর্স করেছি, তাই তো? এই আনসারটা কি করলে? ম্যাডাম রোল 19 আয়াস। শাফাত কি দিয়ে? ড্রোন দিয়ে করব। হ্যালো স্যার এরিয়াল ফটোগ্রাফি এবং শাফকাতের ড্রোন, দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওরা নিজেরা ডাটা কালেকশন করে, তাই না? মানে এরিয়াল ফটোগ্রাফি থেকে। এমনি তৈরি ডাটা কি কখনো দেখেছো? যে তোমার বাসাটা কখনো দেখেছো গুগল আর্থ দিয়ে তোমার বাসা দেখতে কেমন, বাসার সামনে রাস্তা কেমন, এটা কি দেখেছো? ম্যাডাম শুধু ছাদ দেখা যায়, ছাদ দেখা যায় না, এখনো ক্লিয়ারলি দেখা যায় না। ক্লিয়ার তো দেখা যায় না। হ্যাঁ, এটা একটু সমস্যা। আমরা আশা করি আমাদের বাংলাদেশের জন্য অলরেডি খুব ভালো একটা সার্ভে হয়ে গেছে। 5 মিটার উপর থেকে সার্ভেটা হয়ে গেছে। তো এই সার্ভেটা কারা করেছে? তারা অবশ্য আমাদের চুয়েটে এসেছিল। চুয়েটে এসে কি করলো, তারা একটা জিপিএস স্টেশনকে ক্যালিব্রেশনের জন্য একটা ছোট একটা পিলার করে দিয়ে গেছে। তোমরা প্লেগ্রাউন্ডে গেলে এটা দেখতে পাবে। প্লেগ্রাউন্ডের ওই যে পুকুর, তারপর টিচার্স ডর্ম যেখানে আছে ওই কর্নারে, মানে ওটা আসলে যাতে তোমাদের খেলাধুলাতে সমস্যা না হয় একটা কর্নারে দিতে হয়, তো কর্নারে একটা পিলার আছে। চুয়েটে যখন আসবে তখন ওটা দেখবে। তো এই অর্গানাইজেশনের নাম হচ্ছে এসওবি, সার্ভে অফ বাংলাদেশ। তারা যেটা করেছে যে 5 মিটার উপর থেকে ছবি তুলে দিয়েছে। তাহলে আমরা আসলে খুব লাকি। আমরা চাইলে এরপরে যখন ওই যে গুগল আর্থের সাথে তারা ইনকর্পোরেটেড হয়ে যাবে, তখন আমরা চ্যানেলগুলোর ভেতরে ম্যাটেরিয়াল আমরা ওই ফ্রিলি পাবো। এখন হয়তো আমাদের প্রয়োজনে ওকে ডাটা কালেক্ট করে নিতে হবে। তাহলে এই ধরনের ফটোগ্রাফগুলো থেকে আমি দেখব যে চ্যানেলের ভেতরে কি কি ম্যাটেরিয়াল আছে। চ্যানেলের ভেতরে স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল হবে। চ্যানেলের উপরটার ক্ষেত্রে আমি এখানে আরো কিছু কথাবার্তা তোমাদের বলে দেওয়া আছে। এমন হতে পারে তুমি তোমার সাবস্ট্রিং ইঞ্জিনিয়ারকে তুমি রিলাই করছো না, না
ওখানকার না, যে ভিডিও করে নিয়ে আসো, সেভাবেও তুমি ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে আইডেন্টিফাই করতে পারো যে চ্যানেলে কি কি ম্যাটেরিয়াল আছে, এবং তার প্রেক্ষিতে এই চার্ট সাহায্যে তুমি এন এর ভ্যালুটাকে ডিফাইন করবে। চার্টটা কোথায় পাবে? আমি এটা নিয়েছি সুব্রমণিয়ার বই থেকে, কিন্তু ভেন্টি চাওয়ার বইতে আরো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সুব্রমণিয়ার বইতে মনে হয় পুরোটা দেওয়া নাই। আমি ভেন্টি চাওয়ার বই থেকেই আমি সাজেস্ট করব। আমরা একটা প্রবলেম করব, খুব কেয়ারফুলি দেখো প্রবলেমটা। রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, 2 মিটার উইড, এবং তার ভেতরে যে পানি যাচ্ছে, পানির টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি ডেপথ হচ্ছে 0.5 মিটার, চ্যানেলটা একটা স্লোপের উপরে আছে বা ইজ নট 1.0004। ওই চ্যানেলের ভেতরে যে প্রবাহ যাচ্ছে তার হাইড্রোডাইনামিক নেচার বের করতে চাই। চ্যানেলটা যদি এমন হয়, খুব স্মুথ একটা কনক্রিটের হয়, এবং চ্যানেলটা যদি রাফ কনক্রিটের হয়, তাহলে আমার কাছে যে তথ্য দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল 2 মিটার, পানির উচ্চতা 50 সেন্টিমিটার, আর দেওয়া আছে হচ্ছে টেম্পারেচারের পরিমাণ দেওয়া আছে তো 20 ডিগ্রি। তাহলে টেম্পারেচারের পরিমাণ দিয়ে আমি কি করতে পারবো? কাইনেমেটিক ভিসকোসিটি এটা বের করা যাবে। হ্যাঁ, কাইনেমেটিক ভিসকোসিটি বের করা যাবে। আর হচ্ছে আমার এখানে হাইড্রোডাইনামিক নেচার বের করতে হবে। তার মানে আমাকে ওই সেই স্মুথ নাকি রাফ এটা বলতে হবে। 4 এর নিচে হলে স্মুথ, 60 এর উপরে হলে রাফ, তাই তো? তাহলে এটা বের করতে গেলে আমার অবশ্যই শেয়ার ভেলোসিটি বের করতে হবে। শেয়ার ভেলোসিটি সাথে রিলেটেড আর সেই আর এর ক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের এরিয়া বের করলাম, ওয়েটেড পেরিমিটার বের করলাম, দুটোর রেশিও থেকে 0.33 পেলাম, এবং এরপরে হচ্ছে টাউ নট যখন বের করব 1.31 মিটার, এভাবে বের করলাম। শেয়ার ভেলোসিটির পরিমাণটা বের করার পরে আমি এটাকে অ্যাপ্লাই করলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য নিউ এর মান 10⁻⁻6, এটা আমি নিলাম। আর ওই যে টেবিলটা আমি দেখালাম যেখানে এপসাইলন এস এর মান আমাকে বলে দেওয়া আছে স্মুথ কনক্রিটের জন্য 0.25 মিলিমিটার, রাফ কনক্রিটের জন্য 3.5 মিলিমিটার। তাহলে এই দুটো ভ্যালু নিয়ে আমি প্রোগ্রেস করছি। দুটো ভ্যালু প্রোগ্রেস করার সময় আমাকে হচ্ছে উপরেরটা যদি যখন সলভ করতে পারছি তখন এটার ভ্যালু হচ্ছে 4, এবং 4 থেকে বেশি হয়ে গেছে যেহেতু এটা 9.04 হয়েছে, এবং পরেরটা হচ্ছে 126। তাহলে দুটোর ভেতরে উপরেরটাকে আমি বলছি যে ট্রানজিশনাল একটা সারফেস আমি দেখতে পাবো, আর এক নিচেরটাকে আমি হাইড্রোডাইনামিক্যালি রাফ দেখতে পারবো। আমি মোটামুটি লেকচারটা এখানে শেষ করতে চাই। তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাডাম আমার ওই সেকশন ফ্যাক্টর নিয়ে একটা কোশ্চেন ছিল ম্যাডাম। বলো ম্যাডাম সেকশন ফ্যাক্টর আমরা সবসময় z = a√/d এটাই ইউজ করতেছি কেন ম্যাডাম? সেকশন ফ্যাক্টর আসলে বাই ডেফিনিশন তো এরকম আছে। না ম্যাডাম, আমি যখন বই পড়লাম তখন দেখলাম যে ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন যখন করছে তখন ওটা সেকশন ফ্যাক্টরের মান a√/d দিল, আবার যখন ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন করলো তখন ম্যাডাম সেকশন ফ্লোর মান a√2/3 দিল। বাট ম্যাডাম আমরা এখানে সব সময় মানে যখন প্রবলেমগুলো সলভ করতেছি তখন আমরা সব সময় z এর ভ্যালু a/d এটাই ইউজ করতেছি। আসলে ইউনিফর্ম ফ্লো হচ্ছে না ক্রিটিক্যাল ফ্লো আমরা তো সব চিন্তাও করতেছি না কেন ম্যাডাম? আমি আমার অবস্থান আসলে ইউনিফর্ম ফ্লোতে। জি ম্যাডাম, ইউনিফর্ম ফ্লো হলে তো ম্যাডাম সেকশন ফ্যাক্টরের মান a√2/3 হওয়ার কথা, তবুও তাহলে ম্যাডাম আমরা কেন a√2/d a/2/3 দিয়ে আমরা প্রবলেমগুলি সলভ করব? এখনো পর্যন্ত তো আমরা জেড এটা দিয়ে প্রেজেন্ট করছি, তাই না? a/2/3 দিয়ে হচ্ছে আচ্ছা, এই তো তোমার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি কিন্তু এই পয়েন্টে এসে যতগুলো ছবি দেখানো হয়েছে বা ক্যালকুলেশনের জন্য দেখানো হচ্ছে, আমি এখনো পর্যন্ত ইউনিফর্ম ফ্লো ডিক্লেয়ার দিয়ে প্রবলেম করাইনি। হ্যাঁ, আমি থিওরি পড়াচ্ছি, ওখানে তোমাকে জেড হিসাবে পড়াচ্ছি। হ্যাঁ, তোমার কিন্তু নতুন করে ধরো ইউনিফর্ম ফ্লো ক্রিটিক্যাল ফ্লো না হলে তোমার নন যদি এটা
সাবক্রিটিক্যাল বা সুপারক্রিটিক্যাল হয় তখনকার কন্ডিশন কেমন হবে, ওই কন্ডিশন গুলোতে তুমি যখন যাবে তোমার জেড এর ভ্যালুটা চেঞ্জ হবে। খুব চমৎকার একটা কোশ্চেন। AR230 দিয়ে আসলে আমি ক্যালকুলেশন করব। আমি কিন্তু যখন ম্যাডাম আপনি যেগুলো টপিক আমি ভেন্টিচার বই থেকে ম্যাডাম অঙ্কগুলো যখন করলাম এরকম একটা অঙ্ক জানতে চাইছে যে সেকশন ফ্যাক্টরটা কত, ওটা ম্যাডাম ডিরেক্টলি a রুট ওভার d বসাই দিচ্ছে। তো ম্যাডাম ফ্লোটা আসলে কি রকমটা কিছু কোনো কিছু চিন্তা না করে না কিভাবে না a না রুট ওভার d বসালো? এটা আসলে কি ফেজ ওয়াইজ, আমরা তো আসলে যে কোনো ভাবে শুরু করতে হবে। তোমার কাছে যখন কমপ্লিট নলেজটা থাকবে, তোমার কাছে শুধুমাত্র সেকশন ফ্যাক্টর আসলে বের করে তুমি একটা অঙ্ক করে দিলে এই কোর্সের ফাইনাল এক্সাম এরকম করে হবে না। ইভেন ক্লাস টেস্টেও বোধহয় এত ছোট কোশ্চেন হয় না। এটা আমরা স্টেপ ওয়াইজ সামনে যাচ্ছি, তো সেই জন্য আর কি। তুমি যখন ইউনিফর্ম ফ্লোর জন্য আমরা সাধারণত 361 এ ফাইনাল এক্সামে দুটো কোশ্চেন তো থাকে, সেই একটা কোশ্চেন তো ওই যে সামনের দিকের ক্যালকুলেশন গুলো থাকে, আর একটা ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন নামে আরেকটা আলাদা একটা চ্যাপ্টার আমি যেটা পড়াবো লেকচার 5 এ, সেখান থেকে আরেকটা কোশ্চেন হবে। তার মানে তুমি তখন অলরেডি ওই ইউনিফর্ম ফ্লোর যদি ক্যালকুলেশন করো তখন তোমার ওই জেড এর অ্যাপ্লিকেশনটা আর হচ্ছে না, তোমাকে ওই AR230 যেতে হচ্ছে। আমি মনে হয় পুরোপুরি তোমার কোশ্চেনে আনসার দিতে পারিনি, তবে আসলে স্টেপ ওয়াইজ যাচ্ছি। এখনই তোমাকে সব নলেজ দিয়ে দিয়ে বেরিয়েটা দেওয়া হচ্ছে না, তোমাকে একটা জেনারেলাইজড রিলেশনশিপের মাধ্যমে ক্যালকুলেশন গুলো শেখানো হচ্ছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? সাক্ষাৎ, তোমার কোশ্চেনের জন্য থ্যাংক ইউ। আমরা যখন এই AR230 ক্যালকুলেশন করব তখন দেখবে যে খুব এক্সাইটিং কিছু টার্ম আসবে যেগুলি শুনলেও হবে যে না আর একটু দেখি, ঠিক তখনই আসলে কোর্সটা শেষ হয়ে যাবে আর কি। কোর্সটার আসলে আমরা পুরো ভিডিওটা খুব চমৎকার করে একটা লেখা বইটা আসলে 50% আমরা পড়তে পারি না এই কোর্সে, তবে পড়ার একটা আগ্রহ তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ম্যাম রেকর্ডগুলো দিয়ে দিলে ভালো হতো ম্যাম, কারণ ওই আমাদের নেটে অনেক প্রবলেম ছিল তো। রেকর্ডগুলো আমি চেষ্টা করব, আমার একটু আইআইসিটির সাথে ওদের একটু হেল্প লাগবে, কারণ আমি এই রেকর্ডিংগুলো ক্লাউডে করছি। হ্যাঁ, ক্লাউডে করছি ওদের সাথে, আমাকে বসতে হবে। আমি ঠিক মানে নিজে প্রসেস করতে পারছি না। আমার মনে হয় যে নিজে প্রসেস করাটা, আমি কয়েকজন কলিগের সাথেও ডিসকাস করলাম, এটা মধ্যে একটু ডিফিকাল্ট হচ্ছে। এমনি আয়াস, তোমার কি মানে যতটুকু আমি শেখাতে পেরেছি এমনি বুঝতে পারছো কিনা? ম্যাম বুঝতে পারতেছি ম্যাম, আচ্ছা, বাট আমি একই ক্লাস নেটে আবারও প্রবলেম নিব। ছিল। হ্যাঁ, আমি না, একটু সমস্যা নেই, আমি আবারও নিব। যদি টেকনিক্যাল সমস্যাটা যদি সলভ না করা যায় আমি আবারও ক্লাস নেব, তোমার শেখার দরকার। ঠিক আছে, জি ওকে, ম্যাম, জি ম্যাম। হ্যাঁ।